দিন পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে। কমিশন জানিয়ে দিয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন একেবারে ফাইনালাইজড। কি হবে, শুনানি কতদিন চলবে, তারপরে কি প্রসেসিং? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যা এসআইআর এর নয়া টাইমলাইন দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি ও ডকুমেন্ট আপলোড করা যাবে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আজ বৈঠক করে এবং সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আবারও একটি টাইমলাইন এসআইআর নিয়ে দেওয়া হলো। এবারে যেটা প্রশ্ন আসে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিধানসভা ভিত্তিক এসআইআর এর টাইমলাইন, বিশেষ করে এসআইআর এর শুনানির বাড়ানোর কথা বলেছিলেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হলো, সেখানে শুধুমাত্র কয়েকটি বিধানসভার জন্য নয়, গোটা রাজ্যের জন্যই এই শুনানির সময়সীমা বাড়ানো হলো। অর্থাৎ এখনো পর্যন্ত যদি কোনো বিধানসভায় কোনো শুনানি বাকি রয়েছে, বা যদি এরকম কেউ থাকেন যে শুনানিতে অনুপস্থিত ছিলেন, তারা আবার শুনানিতে অংশ নিতে চান, এই সময়সীমার মধ্যে তারা শুনানিতে অংশ নিতে পারবেন, তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা এই টাইমলাইনে স্পষ্ট। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ডকুমেন্ট আপলোড এবং যে কোনো রকমের ভেরিফিকেশন অর্থাৎ অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়া, সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। অর্থাৎ যে ডকুমেন্ট আপলোডের সময়সীমা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, সেটি বাড়ানো হলো 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ছিল 14 তারিখ, সেটি বাড়িয়ে 28 তারিখ করা হলো। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যেই তারা চেষ্টা করছেন এসআইআর এর গোটা প্রক্রিয়া এ রাজ্যে শেষ করতে, এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মতামত জানতে চান জাতীয় নির্বাচন কমিশন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব নাকি। কারণ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। ফলত সেই জায়গায় লক্ষ্য রেখে 28শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শুনানি করা, এসআইআর প্রক্রিয়া শেষ করা সম্ভব, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া প্রস্তাব মাফিক জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর নিয়ে এই টাইমলাইন দেওয়া হলো। সোমরাজ, এছাড়াও জানা যাচ্ছে 1 মার্চ রাজ্য কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসছে, ফুল টিম আসছে। 1 এবং 2 তারিখ থাকবে। তাহলে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক যখন চলবে, তারপরে মার্চে কবে নাগাদ ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা? দেখো, এই যে 1 তারিখ এবং 2 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসছে, যারা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করবেন। মূলত এই বৈঠক হচ্ছে বা এই সফর হচ্ছে বিধানসভা ভোটের প্রস্তুতি হিসাবেই বলা হচ্ছে, যদিও এটি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নয়। জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা আসবেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আজকে বৈঠকে। এবং মনে করা হচ্ছে এই বৈঠক থেকে রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিধানসভার ভোট প্রস্তুতি এখনো পর্যন্ত কি রয়েছে তার মতামত নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফুল বেঞ্চের কাছে রিপোর্ট করবেন জাতীয় নির্বাচন কমিশন থেকে আসা এই উচ্চ পর্যায়ের আধিকারিকরা, এবং তারপরেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট সম্ভবত ঘোষণা করে দেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত এটা নিশ্চিত নয় যে ফুল বেঞ্চ কবে আসবে, যদিও তারা ফেব্রুয়ারি মাসের শেষে আসার পিছিয়ে যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ফুল বেঞ্চ আসবে আরো কিছুটা সময় বাদে। এখন রাজ্যের বর্তমান পরিস্থিতি কি বিধানসভা ভোট নিয়ে, তার মতামত নিয়ে যাবে এই জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম, তারপরেই কমিশনের ফুল বেঞ্চ আসবে। অর্থাৎ সেক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝির আগে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন প্রশাসনিক মহল। ওকে, যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় ঘোষণা। এপ্রিল থেকেই কার্যকর হবে 1,500 টাকা বেকারদের ভাতা, এবং তা অগস্ট মাসে 4 মাস একসঙ্গে পাবেন। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি।
চলতি মাসেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প করবে সরকার। বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ 21 থেকে 40 বছর বয়সীরা। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 2026 এপ্রিল থেকেই কার্যকর প্রকল্প। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে, এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। আজ লোকসভায় বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন, বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলেন কেন্দ্রের বিরুদ্ধে, এবং বাংলার নামই নেই কেন্দ্রীয় বাজেটে, এরকমটাই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডানকুনি ফ্রেট করিডোরও আগের ঘোষণা বলে দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা ঘোষণা করেন বলে দাবি অভিষেকের। सर 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था, Bengal was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the Chief Minister of West Bengal. The Constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. এই বঞ্চনার অভিযোগ করতে গিয়ে তিনি আরো বলেন 1,96,000 কোটি টাকা বকেয়ার অভিযোগ। রাজ্যকে এভাবেই বঞ্চনা করছে কেন্দ্র, দাবি অভিষেকের। Sir, I come from an India that thunders sabka saath, sabka vikas from every podium. And I come from an India where West Bengal's rightful dues to the tune of 1,96,000 crores are frozen in cold bureaucratic silence. Sir, what is withheld is not just money. What is withheld is dignity. What is withheld is constitutional promise that every Indian, every state stands equal before the union. This is not governance or federalism, sir. This is a message that you stand in line or you'll be made to pay the price. আর স্বনির্ভর বাংলার চ্যালেঞ্জ অভিষেকের আজকে বাজেটে অংশ নিয়ে আলোচনায় অংশ নিয়ে লোকসভা থেকে। 3 moments of history: 2016, 2021 and 2024. 3 election, 3 verdicts, 3 decisive defeats for the BJP in West Bengal.
A fourth one is no longer a warning, it is approaching. So the government want to punish Bengal, let them proceed, we won't bow. You want to freeze our funds, we will persist. PM आवास से लेके सड़क से लेके मनरेगा से लेके सारे पैसे बंगाल के पिछले 5 साल से ये सरकार ने रोक के रखा है। प्रधानमंत्री ने आत्मनिर्भर भारत की बात किया है, हम स्वनिर्भर बंगाल क्या होता है काम करके दिखाया है। You want to freeze our funds, we will persist. You want to profile and persecute our youth, we will protect them. Bengal's spine was not ever bent by surrender and is not for sale. Go ahead, send your audits. We will answer them. But remember this, files can be frozen, funds can be stalled, voices can be suppressed, but memories can't be erased. When the people rise and the ballot breaks the silence, we will settle the final account. পক্ষপাতিত্বের অভিযোগ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। 118 বিরোধী সাংসদের সই, তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো। বিরোধী দলের সাংসদদের লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না, শাসক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অভিযোগে মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয় কংগ্রেস লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং এর কাছে। কংগ্রেসের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। 2 প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর এবং ব্যক্তিগত মন্তব্য করেছেন বিজেপির এক সাংসদ, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এ নিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিশ কংগ্রেসের। এতে সই করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বিজেপি বিরোধী টিম ইন্ডিয়ার 118 জন সাংসদ, কিন্তু তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো। সংবাদ সংস্থা সূত্রে খবর, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। নিউজ 18 বাংলা। জায়গায় জায়গায় নেতার দাদাগিরি, কোথাও ব্যবসায়ীর দোকানে ভাঙচুর, কোথাও মাতলামি, কোথাও ডাক্তারকে মারধর। দার্জিলিংয়ের নকশালবাড়ি, এখানকার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান। 6 ফেব্রুয়ারি রাতে এই দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। ব্যবসায়ীর অভিযোগ, সেদিন রাত 1টা নাগাদ দোকানে আচমকা চড়াও হন যুব তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় সহ কয়েকজন। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে পার্থসারথী সহ কয়েকজন নেশার সামগ্রী খোঁজেন, না পেয়ে প্রথমে হম্বিতম্বি, পরে দোকানে ভাঙচুর করা হয়। না সেরকম কিছু একটা জানি না। না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন। আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয় এটাই আমি চাই। মত্ত অবস্থায় দোকান ভাঙচুরের অভিযোগে পুলিশ পার্থসারথীকে গ্রেফতার করে, পরে থানা থেকেই জামিন হয়। একটা 2টো অবধি ওর দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানবেলা রাত্রেবেলা। এবং ওর দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয় আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সে দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। এদিন ব্যবসায়ীর বাড়িতে যান দার্জিলিং জেলা তৃণমূল নেতারা, অভিযুক্তকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। পার্টির শপথ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। ব্যবসায়ীর বাড়িতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনও। গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়,
তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে থানা থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। সোমবার থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন, আগে অভিযোগ পেলে আগেই অভিযুক্তকে আদালতে পাঠাতো পুলিশ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙা, এখানে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়ার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি, শুধু মাতলামিই নয়, ভাইরাল ভিডিও গালিগালাজও শোনা গেছে তার মুখে। জানা গেছে ওই তৃণমূল নেতা মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের সদস্য। তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন। খোঁজ নিয়ে দেখছি, যদি করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ জনপ্রতিনিধির পক্ষে শোভনীয় নয়। আমরা দলীয় স্তরে তদন্ত করে দেখব, আর যদি দেখি ঘটনা সত্য, তাহলে আমরা জেলা স্তরে আলোচনা করব। এই ধরনের পঞ্চায়েতরা এবং এই ধরনের পার্টির নেতারা মদ্যপান করে ভরা বাজারে, তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না। আর প্রশাসন বলে এখন কিছু নেই, প্রশাসন যদি ঠিকমতো তার কাজ করতো তাহলে পরে মদ্যপানি বা সবখানে চলতো কী করে, আর মদ্যপান করে এত ওপেন বাজারেও কি করে এরকম। আর মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, মানুষ ভয় পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানকার ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ, পেশায় ডাক্তার, বাড়িতেই চেম্বার। তাঁকে মারধরের অভিযোগ কর্ণগড়ের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। অভিযোগ, এর জেরে তাকে চেম্বারেই মারধর করেন ওই তৃণমূল নেতা। এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হন তিনি। শালবনী থানায় অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ, বললো যে মাকে একটু দেখতে চলো। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা, মদ খেয়ে এসে খুব গালাগালি করছে। আমাকে বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কা পড়ো কয়েকটা দিল। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করেন না। সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়েছে, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, তার গাড়ি যাচ্ছিল একটি অনুষ্ঠানে, সেই গাড়িতে ছিলেন তার স্ত্রী। তার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশোক কীর্তনিয়ার গাড়ি, পদ্ম বিধায়কের পরিবার ছিলেন সেখানে। কি ঘটনাটা ঘটেছে গোপালনগরের বেলেডাঙ্গায়, কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, উত্তর 24 পরগনার গোপালনগর বেলেডাঙ্গাতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সেই গাড়িতে ছিল এবং তাদের অভিযোগ যে ওই অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কিছুটা আগেই তাদের গাড়ি দাঁড় করানো হয় এবং কয়েকজন মিলে তাদের গাড়ির উপরে আক্রমণ করা হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়, রীতিমতন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতন চেষ্টাও চালানো হয় বলে অশোক কীর্তনিয়ার স্ত্রী অভিযোগ করেছেন। এই বিষয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং স্বপন মজুমদারের শাশুড়ি দুজনই গোপালনগর থানায় এসে অভিযোগ দায়ের করবার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অশোক কীর্তনিয়ার পক্ষ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে যে তৃণমূল আশ্রিত লোকজন এই ঘটনা ঘটিয়েছে এবং পরিকল্পিতভাবে পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন ফোনে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। পাল্টা তিনি আরো উল্টে অভিযোগ করেছেন যে অশোক কীর্তনিয়ার গাড়ি থেকেই ওই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। বেশ, আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চালাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী
আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জ্যান্তই গাড়িতে পুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানায় আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে এসআইআর এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনে যাননি যারা ওখানকার মানুষ। ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে যেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে। সিপিআইএম এর দাপুটের শাসনের নেতা এক সময়ের মজিদ মাস্টার, সেই মজিদ মাস্টার এখন বিজেপিকে ঠেকাতে তৃণমূলের পক্ষে সওয়াল। 2021-এও তিনি ভোট দিয়েছেন তৃণমূলে, 2026-এও তিনি ভোট দেবেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বানও জানালেন মজিদ মাস্টার। বিজেপিকে যারা প্রতিহত করবার চেষ্টা করবে, আমি তাদের সেই কাজকে সমর্থন করব। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন তার আদর্শ মতো। আমি এটাকে সমর্থন করি। 26 সালে আমি বিজেপিকে ঠেকাবার জন্য, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য আমার ভোটটা যে জিতে বিজেপিকে ঠেকাতে পারবে এমন দলকেই দেবো, সেটা হলো তৃণমূল কংগ্রেস। এর আগেও কি সমর্থন করেছেন? হ্যাঁ, 2021 সালে করেছি, ভোট দিয়েছি একই কারণে। মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার বলে যে প্রকল্পটা খুবই জনপ্রিয়, সেই প্রকল্প সম্পর্কে আমার বক্তব্য যে প্রকল্পটি খুবই ভালো। ফের চালু হতে চলেছে পানিহাটির মাতৃসদন। প্রায় 17 বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে পানিহাটির মাতৃসদন। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার সোদপুর স্টেশন রোড থেকে ঘোলার দিকে যেতে বাঁহাতে পানিহাটি মাতৃসদন ও হাসপাতাল। প্রায় 17 বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে। অগস্ট থেকে পরিষেবা শুরুর সম্ভাবনা। 2001 সালে চালু হয় পানিহাটি পুরসভা পরিচালিত মাতৃসদন। 2009 সালে এই সরকারি হাসপাতাল বন্ধ হয়ে যায়। প্রায় 17 বছর পর হাসপাতাল চালু করতে উদ্যোগী পুরসভা। মাতৃসদন সংস্কারের জন্য প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার দাবি, নামে মাতৃসদন হলেও এবার থেকে অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসাও মিলবে। মাতৃসদনে চিকিৎসা পরিষেবা দেবে একটি নার্সিংহোম কর্তৃপক্ষ। 15 বছরের জন্য তাদের লিজ দেওয়া হয়েছে। পুরসভার দাবি, অনেক কম খরচে পরিষেবা পাওয়া যাবে। বেডের সংখ্যা 50 থেকে বেড়ে হবে 100। এটা যদি চালু হয়, এলাকার বাসিন্দাদের প্রচণ্ড পরিমাণে বাইরে যেতে হবে না, এইখানেই তাদের সব কিছু হয়ে গিয়ে তাহলে একটা সুস্থ পরিবেশ সমস্ত তৈরি হতে পারে। ভীষণ খুশি, কারণ আমাদের যে পরিষেবাগুলো বন্ধ ছিল, এখানকার মানুষজনের খুব অসুবিধা হতো, কারণ হাসপাতালটা অনেকটা দূরে। উন্নত আরও যতটা ছিল তার থেকে যেন আরও উন্নত হয়, ভালো ডাক্তার আসুক। মাতৃসদন রয়েছে ঘোলা 32 নম্বর ওয়ার্ডে, সেটা 2009-2010-এর পর থেকে বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি মাতৃসদনকে নতুন রূপে ফিরিয়ে আনবার জন্য। ডাক্তারবাবুরা এসেছিলেন JBCH এর পক্ষ থেকে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। লিজ হিসাবে এটা নেবে। আমরা যেটা চাইছি, পানিহাটির মানুষকে একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে যাতে ট্রিটমেন্টটা হয়। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার নামখানা পেতে চলেছে মৎস্যবন্দর। 2027-এর মধ্যে তৈরি হবে 40 কোটি টাকা ব্যয়ে মৎস্যবন্দর। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানে তৈরি হচ্ছে মৎস্য বন্দর। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে। দক্ষিণ 24 পরগনায় এখন 3টি মৎস্য বন্দর, ডায়মন্ড হারবারে, কাকদ্বীপে এবং ফ্রেজারগঞ্জে।
এবার আরেকটি মৎস্য বন্দর হতে চলেছে নামখানায়। এখানকার মৎস্যজীবীদের দাবি, মৎস্য বন্দর হলে তারা খুবই উপকৃত হবেন, কারণ এখন তাদের ট্রলার মেরামতির জন্য ছুটতে হয় কাকদ্বীপ বা ফ্রেজারগঞ্জে, আর কোল্ড স্টোরেজে মাছ কাঁকড়া রাখার জন্য ডায়মন্ড হারবারে। এতে অনেক সময় যায়। নামখানায় মৎস্য বন্দর হলে এই সব সমস্যা মিটবে। কাকদ্বীপের মৎস্য বন্দরটি ধীরে ধীরে নষ্টর মুখে চলে এসেছে। নামখানাই একমাত্র জায়গা যেখানে পলির সমস্যাটা নেই, এবং নতুন করে এই মৎস্য বন্দরটি যদি তৈরি করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে। মাস 6 আগে নামখানায় মৎস্য বন্দর তৈরির কাজ শুরু করে মৎস্য দপ্তর। স্থানীয় প্রশাসন জানিয়েছে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। 1.5 কিলোমিটার দীর্ঘ এই মৎস্য বন্দরে থাকবে কোল্ড স্টোরেজ, মৎস্যজীবীদের থাকার ঘর এবং ট্রলার মেরামতির ব্যবস্থা। নামখানা, বকখালি সব ট্রলারের এখানে একটা সংযোগস্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়, তার জন্য আমাদের ফিশিংয়ের যারা বাইরে যায় তাদের থাকার জন্য বাড়ি, তাদের খাওয়ার জল, এইসবের জন্য একটা হারবার তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে ফিশিং করা যারা মানুষরা তারা উপকৃত হবে, এবং আশা করছি 2027 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।